এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা, শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আজকে সকাল থেকে বললে হয়তো ভুল হবে, কাল থেকেই যেন একটা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের রাজ্যে। আজ সকাল থেকেই সব থেকে বেশি চর্চায় যে বিষয় ছিল সেটা হচ্ছে এসএসসি। সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারা হয়েছিল অন্তত 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো প্রায় 9 বছর পর রবিবার রাজ্যে ফের এসএসসি। আজ সারা দিন ধরে এসএসসি পরীক্ষা সংক্রান্ত কোন জেলাতে কোন পরীক্ষা কেন্দ্রে কি কি ঘটনা ঘটেছিল বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের সাথে আছে আমাদের ডেস্ক পার্সন সঞ্জীব। সঞ্জীব, তোমাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে দীপশিখা। আজকে সকাল থেকেই যেটা আমরা দেখেছি খবরে, যে সকাল থেকেই চলছিল এই এসএসসি নিয়ে একটা সাজো রব। 9 বছর পর, বিগত 9 বছর পর আবারও পরীক্ষা এসএসসির। তো প্রশ্নপত্র ফাঁস রুখতে সতর্ক ছিল কমিশন এবং পরীক্ষার আগের দিন অর্থাৎ কালকেই কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছিল। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির ক্যামেরা লাগানো হয়েছিল পর্যাপ্ত পরিমাণ। আজকে নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসেছেন 3 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এদিন জেলার নানা প্রান্ত থেকে নানা চিত্র উঠে এসেছে, আমরা দেখেছি। সেই বিষয়ে আলোচনার আগে বলে রাখি, সকাল 8:30 থেকেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমতে শুরু করে পরীক্ষার্থীদের। এমনকি পরীক্ষার্থীদের সুবিধার জন্য বেশি বাসের সুবিধা প্রদান করা হয়েছে, সেটা আমরা দেখেছি। একদমই তাই দীপশিখা। ঠিক 9:55 নাগাদ পরীক্ষা কেন্দ্রে যায় ওএমআর সেট। সকাল 10টার সময় পরীক্ষা কেন্দ্রের দরজা খুলে যায় এবং নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে ঢুকতে দেওয়া হয় পরীক্ষার্থীদের। এখান পর্যন্ত সমস্ত জেলাতেই একই চিত্র আমরা দেখেছি। তবে কিছু জেলাতেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে নানা টুকরো ঘটনা সামনে আসতে থাকে। সবার প্রথমেই আমরা যে ঘটনার দিকে চোখ রাখবো সেটা হচ্ছে সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবার। সবার প্রথমেই বলে রাখি, সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবারে একটি 3 দিনের শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিতে আসলেন তার মা। হাসপাতাল থেকে, তার পরিবার সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রবিবার এসএসসি পরীক্ষা দিতে সরাসরি পরীক্ষা কেন্দ্রে যান সংখ্যালঘু পরিবারের বধূ মাসুদা। কোলে তার তখন 3 দিনের সদ্যজাত সন্তান। সঙ্গে আসা স্বামী এবং মায়ের কাছে নবজাতককে রেখে বেশ নিশ্চিন্তেই পরীক্ষা দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। সংখ্যালঘু পরিবারের কন্যা মাসুদা জানান, উচ্চশিক্ষায় কখনো কোনো বাধা আসেনি বাড়ি থেকে, বরং উচ্চ শিক্ষা অর্জনে অভিভাবকদের সম্পূর্ণ সমর্থনই পেয়ে এসেছেন তিনি। জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এমএসসি করেছেন, এখন লক্ষ্য স্কুল শিক্ষিকা হওয়ার। বিয়ে হয়েছে উস্তির দেউলার বাসিন্দা আমজাদ ফকিরের সঙ্গে। নিজের বাড়ির মতোই পড়াশোনার ক্ষেত্রে শ্বশুর বাড়িতেও ছিল না কোনো বাধা, যেমনটা জানিয়েছিলেন মাসুদা, বরং স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়দের উৎসাহেই মাসুদা স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতিও নেন। তারপর 3 দিনের ফুটফুটে সন্তানকে নিয়েই হাজির হন পরীক্ষা কেন্দ্রে। এই প্রসঙ্গে তার স্বামী অবশ্য বলেছিলেন, অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে তার স্ত্রী। অবশ্যই কতটা কষ্ট করে সে
আজকের পরীক্ষা কেন্দ্রে এসেছে সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যায়। তিনি বলেন, আশা করি তার স্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং তিনি সফল হবেন। একজন শিক্ষিকা হতে তিনি যে লড়াইটা লড়েছেন, তিনি আশা করি তার ফল পাবেন। কিন্তু এই বিষয়ে মাসুদা ঠিক কি বললেন আমরা শুনে নেব। ওই আপনার পয়া বলতে যেটা বোঝায়, আপনার শুভ শুভ সংকেত বলছেন। আপনার সন্তান আপনার কাছে এসেছে, পরীক্ষাও দিতে পারছেন। আপনার সাবজেক্ট কি? ডিগ্রি। তো প্রিপারেশন আপনি কেমন নিয়েছেন? আচ্ছা, তো আর সঙ্গে কে এসছেন? ওকে কার কাছে রেখে যাবেন? সঞ্জীব, আমরা বারবার দেখেছি একজন মা সফলতার শিখরে পৌঁছাতে ঠিক কতটা লড়াই করে, তার শিশুকে সফলতার শিখরে পৌঁছাতে কতটা লড়াই করে তার প্রমাণ তো আমরা দেখেছি, তার নজিরও দেখেছি। আজ এই এসএসসি পরীক্ষা কেন্দ্রে কিন্তু দেখতে পেলাম যে তার সন্তানকে নিয়ে সে নিজে সফল হওয়ার জন্য ঠিক কতটা লড়াই করছে। একজন মা এতটা লড়াই করছে আজকের এসএসসি পরীক্ষা কেন্দ্রে যে চিত্র আমরা দেখতে পেয়েছি। তুমি এ প্রসঙ্গে কি বলবে? দেখো দীপশিকা, যখন আমরা বাইকটার দিকে দেখছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই মায়ের দুটি চোখ, তার কিন্তু সেই পুরনো আশাটা কোথাও আমরা দেখিনি যে হারিয়ে গেছে। মানে তিনি একটি ধরুন বিগত মনে হয় 9 বছর পর এসএসসি এই পরীক্ষাটা হচ্ছে, মানে তিনি এই স্বপ্নটা মোটামুটি 10 থেকে 11 বছর, মানে তিনি তার ছোটবেলা থেকে দেখেছিলেন যে আমি এসএসসি পরীক্ষা দেবো। কিন্তু যাই হোক, কেন সেটা 9 বছর পর হচ্ছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু তার দুটি চোখ, মানে তিনি বলছে যে আমার এই কোলে আমার বাচ্চা, আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার আশা কোথাও ফোড়ায়নি। যখন আমি স্বপ্ন দেখেছিলাম তখন আমার ঠিক এতটাই আগুন ছিল আমার মনে, এখনো ঠিক ততটাই আগুন আছে। মানে ঠিক কতটা দৃঢ় শক্তি থাকলে দীপশিকা তুমি বলো এই কাজটা করা যায়। মানে সেই সন্তানকে নিয়ে এসে সে পরীক্ষা দেবে, কিন্তু সে পরীক্ষা কখনো হার মানবে না যে আমি পরীক্ষা, আমার স্বপ্নকে আমি ছেড়ে দেবো। যাই হোক, নিজের লক্ষ্য, নিজের সাবধানের দিকে সবসময় ও যেটা দেখলাম তার কিন্তু অবশ্যই একটা আগুন এখন অব্দি জ্বলছে তার। এবং আমরা তার বাইটে, তার কথাতে যেটা আমরা লক্ষ্য করেছি, তিনি বলেছেন যে আমার এই 3 দিনের সন্তান আমার কাছে শুভ, একদমই, যে কারণে এই শুভ সূচনাকে নিয়েই আমি আমার স্বপ্নের পথে লড়তে আজ পরীক্ষা কেন্দ্রে এসেছি। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাই কিন্তু নয়, আরো বলে রাখি একই চিত্র কিন্তু আমরা দেখেছি আসানসোলেও। এখানে 8 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে এসে এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন এক মা। হাজিরাবাগ থেকে আসানসোল গার্লস কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন এই পরীক্ষার্থী। আসলে সঞ্জীব, তোমাকে যেটা বলি, আসলে এই মায়েরা যে এত কষ্ট করে তার সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন এটাই কিন্তু শেষ কথা না। আসলে তাদের আজকের উপস্থিতি কঠিন সময়কে উপেক্ষা করে স্বপ্নের পথে চলাই যে আসল সাহস, তা কিন্তু প্রমাণ করলেন এই মায়েরা। এই প্রসঙ্গে তুমি কি বলবে? একদমই দিশা, তুমি যেখানে ছিলে আমরা একদমই ঠিক বলছিলাম, আমরা যেটা দেখছি সেটা কিন্তু খুবই অবাক করা একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কারণ তুমি ভাবো দীপশিখা, এই যে এসএসসি পরীক্ষা, কত হাজার হাজার মানুষ এই পরীক্ষায় বসছে এবং তাদের এই বছর বছর ধরে তাদের এই স্বপ্ন তারা দেখে আসছে যে না আমরা এসএসসি পরীক্ষা দেবো। কিন্তু আমরা যেরকম শুনলাম বাইটে এবং আমরা ভিজুয়াল দেখতে পাচ্ছি, দেখো সেই তারপরে কন্যা তার কোলে আছে, কিন্তু তিনি কোনোরকমভাবে আশা ছাড়েননি। যখন আমাদের প্রতিনিধি তাদেরকে জিজ্ঞেস করছে যে কি কি আপনাদের এই পরের লক্ষ্য কি, তিনি কিন্তু বলেছে না এসএসসি পরীক্ষা আমরা ছাড়বো না, আমাদের যাই হয়ে যাক। হ্যাঁ, আমরা যখন স্বপ্ন দেখেছিলাম তখন আমাদের পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন আমাদের পরিস্থিতি এই আজ অবধি এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের কোথাও না কোথাও সেই আশাটা, সেই স্বপ্নটা ভেঙে যায়নি দীপশিকা। এটাই আমাদের মূল মন্ত্র। কিন্তু মানে আমরা যে স্বপ্নটা দেখে থাকি না, এর মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে থাকে, কিন্তু মূল মন্ত্র এটাই, যাই কিছু হয়ে যাক না কেন, যেটা আমরা স্বপ্ন দেখি সেটাকে একমাত্র লক্ষ্য, একমাত্র সেটাই আমাদের পূরণ করার লক্ষ্য দীপশিকা। আসলে এই মায়েরা প্রমাণ করছেন যে সুযোগ কখনো হাতছাড়া করা চলে না। একদমই তাই। পরিস্থিতি যতই কঠিন হোক, যতই অনুকূল হোক না কেন, সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করলে জয় ঠিক আসবেই। একদিন না একদিন এই জয় হবে। এই যে মায়েরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন এবং তাদের বাচ্চাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসে তারা পরীক্ষা দিচ্ছেন, এর ফলে আমরা এটাই আশা করব যে তাদের জয় হোক, তাদের স্বপ্ন পূরণ হোক।
শুধুমাত্র তোমাকে আরও একটা কথা বলি, আসানসোল বা দক্ষিণ 24 পরগনাই কিন্তু নয়, এইরকম নজির আমরা আরও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে দেখেছি, যেখানে হয়তো 6 মাসের, কেউ 3 মাসের, কেউ বা তার থেকে একটু বড় সন্তানদের নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে এসেছেন, কারণ তারা বাধ্য, তারা পরিস্থিতির সাথে মোকাবিলা করতে জানে। এবং আবারও যে কথাটা আগেও আমি বলেছিলাম, আসলে কঠিন সময়কে উপেক্ষা করে স্বপ্নের পথে চলাই যে আসল সাহস, তা কিন্তু প্রমাণ করলেন এই মায়েরা। তবে এরপর আমরা যে ঘটনার দিকে যাব সেটা হুগলিতে, হুগলির ধনেখালিতে, যেটা আমরা ধনিয়াখালী নামেও চিনি। তো এখানে একটুখানি আলাদা চিত্র আমরা দেখেছিলাম। এখানে কিন্তু আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে পুলিশের মানবিক রূপ। হুগলির ঘুটিয়া বাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের সম্মুখে পরীক্ষারত এক মায়ের সন্তানকে সযত্নে আগলে রেখেছিলেন মহিলা পুলিশ। মা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তার শিশুকে মায়ের স্নেহে আদর করে ওই মহিলা পুলিশ কর্মী, মানে একজন মা তার শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছেন এবং তাকে সামলাতে না পেরে পরীক্ষা কেন্দ্রের বাইরে একজন পুলিশ কর্মীর হাতে তার সন্তানকে দিয়ে নিশ্চিন্ত মনে সে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গেছে। আজকে মায়ের পাশাপাশি এই যে একজন পুলিশ কর্মীর যে মানবিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এই প্রসঙ্গে তুমি কি বলবে? দেখো দীপশিখা, তোমাকে আমি যেটা প্রথমে বলতে চাইবো সেটা হচ্ছে এই যে হুগলির এই ধনিয়াখালীতে যে আমরা ঘটনাটা দেখতে পেলাম, একটি খুব সুন্দর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মা পরীক্ষা দিতে এসেছে, মানে এসএসসি পরীক্ষা দিতে এসেছে, এবং তার যে কন্যা, তার যেই শিশু আছে তাকে দেখভাল করছে পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী। খুব একটি সুন্দর চিত্র। এখানে বোঝা যাচ্ছে না কি দীপশিখা যে আমাদের মধ্যে এখনো কোথাও না কোথাও ওই সামঞ্জস্যটা বজায় আছে, যে না, এই যে মহিলাটা পরীক্ষা দিতে এসেছেন তিনি নিশ্চয়ই অনেক কিছু ভাবনা চিন্তা করে, মানে তার এই বাচ্চাকে নিশ্চয়ই তিনি বাড়িতে রেখে আসতে পারবেন না, যেহেতু খুব ছোট বাচ্চা তিনি, এবং তার মধ্যেও একটি চিন্তা ভাবনা করছে যে আমি পরীক্ষাটা কি করে দেবো, কারণ তার বাচ্চা কোথায় আছে, মানে সে যখন বাড়ি থেকে আসছে অনেক কিছু ভাবনা চিন্তা তার মধ্যে কিন্তু ফুটে উঠছে, যদি তুমি সাধারণভাবে দেখতে চাও, এটাই কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু যখন তিনি স্কুলে এলেন, আমরা দেখলাম হুগলির সেই চিত্র, যখন তিনি স্কুলে এলেন, আমি আবার বলছি, যখন তিনি স্কুলে এলেন তখন সেই পুলিশ কর্মী এত সুন্দরভাবে সেই বাচ্চাটিকে আগলে নিলেন এবং তিনি বললেন যে আপনি একদম কোনো কিছু বিধানমান বোধ করে আমাকে আপনার কন্যাকে দিয়ে দিতে পারেন, আমি দেখব আপনি ঠিকঠাক করে পরীক্ষাটাটুকু দিয়ে আসুন। অনেক ভিড় ছিল, অনেক ভিড় ছিল, মহিলাকে যে উপকার করতে পারে, তার খারাপ সময়ে পাশে দাঁড়াতে পারে, একদম একদম বাস্তব চিত্র আমরা দেখতে পেলাম। একদমই তাই। এর পরবর্তীতে আমরা যে ঘটনার দিকে চোখ রাখবো সেটা কালনায় আরও একটি প্রতিবন্ধক চিত্র আমরা দেখেছি। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন, বাস্তব কতজন করতে পারেন বা প্রতিকূল সমস্যার সাথে মোকাবিলা কজনই বা করতে পারেন। এখানে আমরা দেখছি স্কুল শিক্ষক হওয়ার স্বপ্নকে সত্যি করতে প্রতিবন্ধকতাকে পিছনে ঠেলে এসএসসিতে বসেছিল পূর্ব বর্ধমানের সুমন বৈদ্য ছোটবেলা থেকেই চোখে দেখতে পায় না, কানেও শুনতে পারে না। এই সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে কালনার হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে সে এসএসসি পরীক্ষায় বসেছিলেন। পূর্ব বর্ধমানের কালনার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা এই সুমন বৈদ্য। তিনি জানান পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু পরীক্ষা দেওয়াটা কতটা সার্থক হলো তা নিয়ে কিন্তু তিনি নিশ্চিন্ত নন। তবে তিনি এও বলেন এই পরীক্ষার পাশাপাশি আরো অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি এসএসসির উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না। তিনি সন্দেহ প্রকাশ করেন স্বচ্ছতা সঙ্গে পরীক্ষা হলেও এই পরীক্ষা শেষে কতটা স্বচ্ছতা থাকবে তা নিয়ে তিনি চিন্তিত। কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষা নিয়ে যা টালবাহানা চলছে সেই অতীত ঘটনাকে নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। সুমন বৈদ্যের মা চান এবছর অন্তত যেন সঠিকভাবে শিক্ষকটা নির্বাচন হয়। এবং সুমন বৈদ্য আরো কি বলছেন পরীক্ষা নিয়ে সেটা আগে আমরা শুনে নেব। পরীক্ষা আমার দিক থেকে আমি বলবো মোটামুটি ভালোই হয়েছে। প্রশ্ন যথেষ্ট সোজা কঠিন মিলিয়েই ছিল, আর স্বচ্ছতা অন্তত এই পর্যন্ত আজকে যতটুকু পরীক্ষা দিলাম ততটা পর্যন্ত স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আমি তুলছি না, পরবর্তীকালে পরে বলা যাবে।
এসএসসির পরীক্ষা নিয়ে কিন্তু পরীক্ষা হচ্ছে 9 বছর পর, সেটা আলাদা কথা। আলাদা কথা হচ্ছে এসএসসি পরীক্ষা হলেও সম্পূর্ণভাবে কিন্তু নিশ্চিন্ত হতে পারছেন না পরীক্ষার্থীরা, সেটা সুমন বৈদ্যের কথা থেকে কিন্তু স্পষ্ট। কারণ সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, সেখান থেকে কিন্তু ভীষণ রকম ভাবে শঙ্কা প্রকাশ করছেন আজকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা। সেই রকমই এই প্রতিবন্ধী পরীক্ষার্থী সুমন বৈদ্যও কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারছেন না। এই যে পরীক্ষা বাতিল হলো এবং আবারও এই যে পরীক্ষা হচ্ছে, এই প্রসঙ্গে তুমি কি বলবে? দেখো দীপশিখা, আমরা দেখলাম কালনার এই যে প্রতিবেদনটা আমরা দেখলাম, এই যে সুমন বৈদ্য, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে তিনি কিন্তু নিজের শারীরিক দিক দিয়ে ঠিকঠাক করে সুস্থ না থাকলেও তার চোখে অসুবিধা আছে, সে ঠিক করে হাঁটতে পারছে না, সে ঠিক করে চলতে পারছে না, কিন্তু সে বলছে যে না, আমার মধ্যে এতটা মানসিক শক্তি আছে যে আমি এই এসএসসি পরীক্ষাটা দিতে পারবো। এবং তার সঙ্গে তার মাও আছে পেছনে, আমরা দেখতে পাচ্ছি, সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের স্ক্রিনেই আছে। তিনি বলছেন, সুমন বলছেন যে আমার শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমার মানসিক দিকে কোনো রকম অসুবিধা নেই। এবং এই যে শক্তির যোগান কিন্তু তার মাই যোগাচ্ছে, তার পরিবার যোগাচ্ছে। তার মা বলেছিল, তুই কি পারবি এসএসসি পরীক্ষা, হাজার মানুষের সাথে, হাজার ছেলেমেয়ের সাথে পেরে উঠতে কি তুই পারবি? তখন তিনি একটাই উত্তর দিয়েছিল দীপশিখা, যে না, অবশ্যই আমার মধ্যে যে মানসিক শক্তিটা আছে এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেই আমার যে শক্তিটা জগিয়েছে, আমি অবশ্যই এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হব। এই সমস্ত পরীক্ষার্থীদের দেখে একটাই কথা বলতে ইচ্ছা হয় যে এবার অন্তত স্বচ্ছ নির্বাচন হোক, এবার অন্তত স্বচ্ছ নির্বাচিত যে শিক্ষক তারা সুযোগ পাক। কারণ এই সমস্ত পরীক্ষার্থীরা যারা প্রতিকূলতার সাথে নিয়মিত যুদ্ধ করে তারা পরীক্ষায় বসছে, তারা আশা করছে, তারা একটা ভালো স্বপ্ন দেখছে, এবং এই সমস্ত টালবাহানার কারণে, এসএসসির পরীক্ষা নিয়ে এই সমস্ত টালবাহানার চলার কারণে তারা রীতিমতো তাদের স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তারা রীতিমতো স্বপ্ন থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। আমরা সেই রকমই একটা চিত্র দেখতে পাচ্ছি সুমন বৈদ্য, যে সত্যিই যেমনটা সঞ্জীব বলল, হয়তো শারীরিক দিক থেকে সুস্থ নয়, কিন্তু মানসিক দিক থেকে সে প্রচন্ড পরিমাণ সবল এবং তার মানসিক দিক থেকে সে সম্পূর্ণ রকম ভাবে সুস্থ। একদমই, সে কারণে সে স্বপ্ন দেখতে পেরেছে এবং স্বপ্নের শিখরে পৌঁছানোর চেষ্টা করছে। একদমই। এবং এই এসএসসির টালবাহানার কারণে কিন্তু সে শুধুমাত্র এসএসসির উপর নির্ভর করতে পারছে না, সে এর পাশাপাশি আরো অন্যান্য পরীক্ষার জন্য সে প্রিপারেশন নিচ্ছে। এবং সুমন বৈদ্যের মা, তিনিও কিন্তু বারবার একটাই জিনিস চাইছেন যে এবার অন্তত সঠিকভাবে শিক্ষক নির্বাচনটা হোক। সুমন বৈদ্য এবং সুমন বৈদ্যের মা দুজন ভাবেই সর্বরকম ভাবে চাইছে যে এবার অন্তত সঠিক নির্বাচন হোক। এই প্রসঙ্গে আরো ঠিক কি বললেন সুমন বৈদ্য, সেটা আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আচ্ছা, কোনো রকম ভাবে আমরা প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা তুমি যেখানে ছিলে, আমি আরেকটু কথা বলতে চাই এখানে। প্রায় 9 বছর পর এই এসএসসি পরীক্ষাটা হচ্ছে, হাজার ছেলে মেয়েদের ভিড়, এবং তার মাঝেও আমরা দেখে নিলাম এরকম সুমন বৈদ্যের মতো ছেলেদেরকে, যারা হয়তো এই চিত্রে একটি আলোর, একটা ছোট্ট আলোর একটা প্রতিক্রিয়া দেখলাম আমরা, যে এদের মধ্যে মানসিক শক্তিটা কতটা, এদের মধ্যে সেই দৃঢ়, মানে সেই ভাবনাটা আছে যে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা আমাদের লক্ষ্যের দিকে ঠিক হাঁটতেই থাকবো। এবং আমরা এই এখনো পর্যন্ত যে 4টি প্রতিবেদন নিয়ে, যে নিউজগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেটা থেকে অবশ্যই বলতে হয় যে মানুষ যতটাই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন, তারা কিন্তু একটু চেষ্টা করলে তারা জয় পেতে পারে, তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং তারা তাদের যে স্বপ্ন ইচ্ছা সেটাও পূরণ করতে পারে। একদিকে দেখলাম মায়েরা তার বাচ্চাদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসছে শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণের ইচ্ছায়, আবার অপরদিকে দেখছি একজন প্রতিবন্ধী যুবক সুমন বৈদ্য, সে পরীক্ষা কেন্দ্রে আসছে না তার সম্পূর্ণ রকম প্রতিকূল পরিস্থিতিকে সামলে। এর পরবর্তীতে আমরা যে সংবাদের দিকে যাব সেটা আরামবাগে। সেখানে কিন্তু মোটেও কোনো রকম পজিটিভ দৃশ্য আমাদের চোখে পড়েনি, সেখানে সম্পূর্ণভাবে একটা হতাশার করুণ ছবি আমরা দেখতে পেয়েছি।
আরামবাগে পরীক্ষা কেন্দ্রে দেরিতে আসার কারণে হতাশ হয়ে ফিরে যেতে হয় একজন যুবককে। তোমাকে আমি বলে রাখি, এই যুবক কিন্তু পশ্চিমবঙ্গের ছিল না, উত্তরপ্রদেশ থেকে, সুদূর উত্তরপ্রদেশ থেকে সে পশ্চিমবঙ্গে এসেছিল শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিতে। মানে উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় পরীক্ষা দিতে এসেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের হুগলির কামারপুকুরে পরীক্ষা দিতে সে এসেছিল, কিন্তু সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর যে নিয়ম, সেই নিয়ম সে লঙ্ঘন করে, অর্থাৎ সময় মতো সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তার পরীক্ষা কেন্দ্র ছিল গোঘাটের কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ। সেখানে 11:55 নাগাদ সে ওই কলেজ চত্বরে পৌঁছায়, কিন্তু পরীক্ষার নিয়ম অনুযায়ী, যেটা আমি সবার আগেই বললাম, 10টা থেকে কিন্তু পরীক্ষার্থীদের সেখানে যে পরীক্ষা কেন্দ্র সেখানে কিন্তু তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। সেখান থেকে এই যে উত্তরপ্রদেশের যে পরীক্ষার্থী, সে কিন্তু পৌঁছেছিল সকাল 11:55। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ তাকে ভেতরে ঢুকতে দেননি। ফলে এতটা যে পথ তার পাড়ি দেওয়া, সেই এতটা পথ পাড়ি দিয়েও তার কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। কার্যত হতাশ হয়ে সে ফিরে যায়। ঠিক কি বললেন এই আজকে পরীক্ষা এত দূর পাড়ি দিয়ে এসে সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও শেষ মুহূর্তে সে পরীক্ষা না দিতে পেরে ঠিক কতটা হতাশ হলেন এবং ঠিক কি অনুভব করলেন, তারপর তিনি কি করলেন, সবটাই জানবো আমাদের প্রতিনিধি পিন্টু লাগার থেকে। পিন্টু, আচ্ছা, পিন্টুর সাথে আমরা অবশ্যই কথা বলে নেব, দীপশিখা, কিন্তু তার আগে আমরা অবশ্যই কথা বলে নেব আমাদের এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জির সাথে। আমাদের সাথে আছে এই মুহূর্তে। বিপ্লব দা, ডেস্ক এক্সপ্রেস অনলাইনে তোমাকে অনেক অনেক স্বাগত। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। আজকে যে ছবি তোমরা দুজনে মিলে তুলে ধরছো, তা সত্যি বলতে গেলে আজকে সকাল থেকে তোমরা এসএসসি, আজকে সত্যি সারা বাংলা কিন্তু এসএসসি এর মুখের দিকে তাকিয়েছে। একদমই সেই জায়গায় তাকিয়ে আজকে তোমরা যে পর ছবির বিন্যাস, অর্থাৎ যা ঘটনা আজকে ঘটেছে, পরপর যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার জীবন্ত ছবি কিন্তু বাংলার মানুষ আজকে দেখলো এক্সপ্রেস নিউজের পর্দায়। প্রথম থেকে যদি বলি, যে ছবিটা তোমরা প্রথম থেকে দেখালে দুটি মাকে, যে দুটি মা তাদের সন্তানকে সামনে রেখে, সাক্ষী রেখে আজকে প্রতিযোগিতাই বলবো, যেহেতু এটা একটা জীবনের বড় প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে তারা আগামী দিনের জীবনযাত্রা শুরু করবে, সেই জায়গায় দাঁড়িয়ে সন্তানকে বাইরে রেখে তারা আজকে একটা পরীক্ষা এসেছে। সামনে দুর্গাপুজো, আমি বলবো সেই দুর্গাপুজোর প্রাক্কালে আমরা যেন আরেক দুর্গাকে দেখলাম, যে দুর্গারা আজকে প্রতিযোগিতাটা তাদের যে যোগ্যতা নিয়ে আজকে তারা প্রমাণ করবার জন্য কিন্তু এসছে। দুটো প্রমাণ, একটা প্রমাণ হচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে এসছে, দ্বিতীয় প্রমাণ দিতে এসছে তা মা হয়েও তাদেরকে মা হওয়ার সেই সত্তাকে সামনে রেখে তারা কিন্তু একটা বড় কিছু প্রমাণ করলো। তোমরা যে আজকে সবচেয়ে বড় কথা, এক্সপ্রেস নিউজ যে জিনিসগুলো তুলে ধরলো একদম ব্যতিক্রম ছবি, কিন্তু যে ছবিগুলো তোমরা দেখাচ্ছ, যে প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আরো একটা মানবিক রূপ তোমরা দেখালে, যে রূপটা আমি দেখলাম সেটা হচ্ছে যে হুগলির যে ছবিটা দেখলাম, একজন পুলিশ কর্মী তিনি এক মায়ের, পরীক্ষার্থীর মায়ের সন্তানকে আগলে রয়েছেন পরীক্ষা হলের বাইরে এবং তাকে কোলে নিয়ে পাইচারি করছে। যে ছবিটা দেখলো আজ বাংলার মানুষ, পুলিশের প্রতি যে মানুষের একটা ধারণা তৈরি হয়েছিল, সেই ধারণার কিন্তু একটা আমূল পরিবর্তন। বাইরেও একজন মনে হচ্ছিল যেন মা পাহারা দিচ্ছে আরেকটা সন্তানকে নিয়ে। দারুণ ছবি। পাশাপাশি আরো একটা যে ছবি আমরা দেখলাম, যে দৃষ্টিহীনতাকে উপেক্ষা করে আজকে এসে পরীক্ষা দিতে এসছে। সত্যি আমরা এই বাংলায় যে ছবি, আমাদের বাংলার যে ব্যতিক্রম ছবি, সেই ছবিকে কিন্তু আজকে এক্সপ্রেস নিউজ খুব সুন্দরভাবে তুলে ধরেছে। যে ছবির মধ্যে দিয়ে দেখাচ্ছে যে মানুষ ইচ্ছে করলেই পারে, আর এই ছবি দেখার পরে আশা করবে, বাংলার মানুষ আশা করবে যোগ্যতম যারা প্রার্থী তারাই আসুক আগামী দিনের ভবিষ্যৎদের গড়ে তোলবার জন্য। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে ছবি তোমরা তুলে ধরেছো, সত্যি এই ছবি তুলে ধরার জন্য অন্তত
চোখে চোখ চেয়ে নয়, চোখ দিয়ে দেখিয়ে দিলে যে এই বাংলা সব পারে। একদম। বিপ্লবদা, তোমার কাছে একটা শেষ প্রশ্ন আমার আছে। বিপ্লবদা, 9 বছর পর এসএসসি পরীক্ষা, হাজার হাজার ছেলেমেয়েরা স্বপ্ন দেখেছিল যে তারা পরীক্ষা দেবে, এবং তখন যারা স্বপ্ন দেখেছিল এখন তার মধ্যে অনেকটা পরিবর্তন ঘটেছে। কেউ ছেলে মেয়ে নিয়ে আসে, তাদের পরীক্ষা দিতে আসছে, আমরা সেই চিত্র দেখলাম। কি বলবে এই নিয়ে? দেখো, 9 বছর বাদে পরীক্ষা হচ্ছে, এটা তো খুব ভালো কথা, এটা বাংলার মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে ভালো কথা। কিন্তু দেখো, 9 বছর পরীক্ষা দিচ্ছে মানে অনেক পরীক্ষার্থী 9 বছর ঊর্ধ্ব হয়ে গেছে যারা এই পরীক্ষা দিতে পারছে না, এরকম একটা সংখ্যার পরীক্ষার্থীও কিন্তু রয়েছে। একদমই তাই। এটা মানতে হবে। কিন্তু এই পরীক্ষায় যে এসএসসির পরীক্ষা বছর বছর হওয়া এবং সেইখানে নতুন করে নিয়োগ করে বাংলার যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে, কারণ শিক্ষক নিয়োগ না হলে সেইখানে পরিকাঠামোগত যে শিক্ষাদানের পরিকাঠামো সেইটা ব্যাহত হচ্ছিল। আমার মনে হয় এসএসসি এবছর পরীক্ষা শুরু করলো, প্রতি বছর যদি এইভাবে পরীক্ষা শুরু করে তাহলে হয়তো বাংলার যে স্কুলগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসছে, মানে একেবারে বলতে পারো শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষিকার একটা বড় অভাব রয়েছে। সেই অভাবের ঘাটতিটা কিন্তু মিটবে, হয়তো পুনরুজ্জীবিত হবে বাংলার স্কুলগুলো। একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে বিপ্লবদা। তো বিপ্লবদা যে কথাটা আমাদের সামনে তুলে ধরলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, বিশেষ করে প্রাথমিক যে বিদ্যালয়গুলি এবং 5 থেকে 8 পর্যন্ত যে বিদ্যালয়গুলি আছে সেগুলো কিন্তু প্রায় বন্ধের মুখে। অধিকাংশ বিদ্যালয় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেগুলো ছিল সবই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র শিক্ষকের অভাবে। সেখান থেকে এত বছর পর যখন এসএসসি পরীক্ষা হচ্ছে, একটা স্বচ্ছ নিয়োগ হলে আশা করব সেই বিদ্যালয়গুলি আবার পুনরুজ্জীবিত হবে এবং আবারও নতুন করে সেখানে ছাত্রছাত্রী যাবে এবং কলরবে ভরে উঠবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আমরা যে আরামবাগ নিয়ে কথা বলছিলাম তার আগে আমরা একবার কালনার প্রতিনিধি, আচ্ছা, হয়তো কোনোভাবে আমাদের আমাদের প্রতিনিধি আমাদের এই মুহূর্তে ছিল, কালনা ছিল আমাদের সাথে, এই মুহূর্তে রীতা আমাদের সাথে ছিল, কিন্তু হয়তো কোনো রকম যান্ত্রিক ত্রুটির জন্য তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীপশিখা, তুমি যেখানে ছিলে, আমরা এগিয়ে যাওয়া উচিত আমাদেরকে। হ্যাঁ, তো আমরা যে আরামবাগের কথা বলছিলাম, অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম যে উত্তরপ্রদেশ থেকে একজন যুবক এসেছিল পরীক্ষা কেন্দ্রে, কিন্তু সময়ে পৌঁছাতে না পেরে তার এতটা পথ আশা সম্পূর্ণটাই ব্যর্থ হলো এবং তাকে হতাশ হয়ে ফিরে যেতে হলো। তার থেকেও বড় বিষয় যেটা আমি তোমায় বলি, যে একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে সে পরীক্ষা দিতে এসেছিল শুধুমাত্র তার ইচ্ছা শক্তির জোরে। সে চেয়েছিল যে আমাদের রাজ্যে যদি নিয়োগ না হয়, এই পশ্চিমবঙ্গে যদি নিয়োগ হয়, অন্তত আমি যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি। শুধুমাত্র ইচ্ছা শক্তির টানে সে সুদূর উত্তরপ্রদেশ থেকে সে এসেছিল পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে এসেও একদমই দীপশিখা, তুমি যেরকমটা বললে, কিন্তু দেখো আরেকটা জিনিস, মানে উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় পরীক্ষা দিতে আসছে এসএসসি, সে যখন পশ্চিমবাংলায় এসে দেখে যে কোনোভাবে সে সময় ঢুকতে পারেনি, তার মনোভাবটা কিরকম হয়েছে তুমি এবার ভাবো। মানে সে অত দূর থেকে আসছে, তার থেকেও বড় কথা তিনি কত বছর আগের থেকে প্রিপারেশন নিচ্ছে পরীক্ষার জন্য, গভর্নমেন্ট এক্সামের জন্য তিনি প্রিপারেশন নিচ্ছে, এবং তিনি যখন আলটিমেটলি সেই জায়গায় আসছেন তিনি হতাশ হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তার মুখটা কতটা ভেঙে পড়েছে, তার মন কতটা ভেঙে পড়েছে, তিনি আমাদের প্রতিনিধির কাছে জানাচ্ছিলেন সেই সব কথা। তো দীপশিখা, তোমাকে ওটাই আমি বলছিলাম যে যখন কোনো ব্যক্তি এতটা রেডি হয়ে আসে, এতটা প্রিপারেশন নিয়ে আসে, এবং সে যখন সবার শেষে গিয়ে দেখতে পারে কলেজের গেটের সামনে এসে যে সে সঠিক সময়ে ঢুকতে না পাওয়ার কারণে, হয়তো সে সঠিক সময়টা জানতো, হয়তো মানে যাতায়াতের জন্য কোনো রকম অসুবিধা হয়েছে, সে গেটের সামনেই দাঁড়িয়ে আছে এবং তিনি অনেক কাকুতি মিনতি করছে, মানে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ বা যারাই তারা এখানে ছিল সেই সব শিক্ষক শিক্ষিকাদের তিনি রীতিমতো মানে কাকুতি মিনতি করছিল হাত জোড়ো করে, যে আমাকে কোনোভাবে একটুখানি আমাকে যদি পরীক্ষাটা দিতে দেন। কিন্তু সেটা কোনোভাবেই হয় না দীপশিখা, আমরা সবাই জানি, যেহেতু এটা একটা গভর্নমেন্ট এক্সাম। আমরা আরো যেটা তোমায় বলি, যে যখন এই যুবককে প্রশ্ন করা হয় যে আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, তখন তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। তার একটাই কারণ, সে এতটাই হতাশ হয়ে গিয়েছিল, এতটাই সে আপসেট ফিল করেছিল যে সে কোনো উত্তরই দিতে পারেনি এবং সেই অবস্থায় তাকে বাড়ি ফিরে যেতে হয়, অর্থাৎ উত্তরপ্রদেশ।
আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একবার কথা বলে নেব আমাদের কালনার প্রতিনিধি রীতা ভট্টাচার্যের সাথে। রীতা, তোমাকে যেটা প্রশ্ন প্রথমে, একজন প্রতিবন্ধী যুবক, সে তার মনের জোরে পরীক্ষা কেন্দ্রে এসেছিল, যখন তুমি প্রতিবেদনটা করতে যাও তিনি ঠিক কি কি বলেছেন বা কি কি বললেন? শুনতে পাচ্ছ রীতা? হ্যালো রীতা, শুনতে পাচ্ছ? আচ্ছা, মানে কালনার যে ঘটনাটা হয়েছিল, তুমি দীপশিখা যেটা বলতে গেছিলে, মানে সেই প্রতিবন্ধী সে ব্যক্তি যে যে চোখে ঠিক করে দেখতে পারে না, যে ঠিক করে হাঁটতে পারছে না, আমাদের প্রতিনিধি সেখানকার থেকে ছিল, মানে কালনা থেকে রীতা ভট্টাচার্য ছিল। যান্ত্রিক কোনো ত্রুটির জন্য হয়তো তাকে ঠিকঠাক করে ধরা যাচ্ছে না, আমরা অবশ্যই তাকে আবার ধরার চেষ্টা করব। দীপশিখা, তুমি যেখানে ছিলে। হ্যাঁ, তো আমরা একের পর এক কিন্তু পজিটিভ খবর দেখছিলাম, যেখানে একজন মা তার শিশু একদম 3 দিনের কোথাও 3 দিনের একটা ছোট বাচ্চাকে নিয়ে, আবার কোথাও 6 মাসে, আবার কোথাও দেখছি যে তার 1 বছরের বাচ্চাকে পুলিশ কর্মীর হাতে দিয়ে সে পরীক্ষা কেন্দ্রে গেছে এবং সে পরীক্ষায় বসেছে। আবার কোথাও দেখেছি নিজের ইচ্ছা শক্তির জোরে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে, কিন্তু আরামবাগে কোথাও থেকে একটুখানি হতাশ করা ছবি আমরা দেখলাম, যেখানে দেখলাম যে সুদূর উত্তরপ্রদেশ থেকে সে পরীক্ষা দিতে এসেও পরীক্ষা না দিতে পেরে ফিরে গেছে। এরপর আমরা যে খবরের দিকে যাব সেটা আবারও দক্ষিণ 24 পরগনায়। এখানে কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকম একটা খবর আমরা দেখেছিলাম। চাকরি হারানো শিক্ষকের যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের মধ্যে একদম অন্যতম মুখ ছিল কিন্তু মেহবুব মণ্ডল। আমরা বারবার তাকে দেখেছি খবরের পর্দায়, সেখানে চাকরি হারানো শিক্ষকদের আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন তিনি নিজেই কিন্তু পরীক্ষা দিতে যান। তবে উল্লেখ্য বিষয় যেটা, তিনি পরীক্ষা দিতে যান কালো কুর্তা পরে। সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু তিনি বলেছিলেন যে কালো পাঞ্জাবি পরে এসেছেন প্রতিবাদ জানাতে। একদমই তিনি বললেন, মানসিক প্রস্তুতি নেওয়া আপেক্ষিক, আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আবার লড়াই করে নতুন করে চাকরি দেওয়াটা চাপের, সবার পক্ষে হয়তো সম্ভবও নয়। রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার ব্যবস্থার মধ্যস্থতায় নিরপরাধীদের বলি দেওয়া হচ্ছে। তার প্রতিবাদ জানাতেই কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে কিন্তু তিনি এসেছিলেন। যারা আন্দোলনের সাথে যুক্ত তাদের চাকরি পাওয়ার বিষয়টা নিয়ে তিনি আতঙ্ক প্রকাশ করেছিলেন, এবং বাকিটা তিনি ঠিক কি বললেন তার মুখ থেকে শুনে নিই। কোনো প্রতিনিধি আসছে না নাকি? এই তার যে আজকের প্রতিবাদ, সেই প্রতিবাদ থেকে কিন্তু একটা কথা খুব ভীষণভাবে স্পষ্ট, আজকের পরীক্ষা কেন্দ্রে তিনি শুধুমাত্র পরীক্ষা দিতে এসেছিলেন এরকমটাই না, তার পাশাপাশি তিনি কিন্তু কালো কুর্তা পরে প্রতিবাদও জানিয়ে গেলেন। সবথেকে ভয়ানক বিষয় যেটা, তিনি কিন্তু বলছেন সবার সামনে, সংবাদ মাধ্যমের সামনে তিনি বলছেন, পরীক্ষা তো দিলাম, পরীক্ষাতে না হয় উত্তীর্ণ হয়েও যাব, কিন্তু তারপর আন্দোলনের অন্যতম মুখ হিসেবে কিন্তু ইন্টারভিউ সেকশনে আমাকে সিলেক্ট নাও করা হতে পারে। কি ভয়ঙ্কর এই অভিযোগ! আমরা দেখেছি এসএসসির প্যানেল বাতিল হওয়ার পর থেকে প্রতিবার যখন আন্দোলন করেছেন শিক্ষকরা, বারবার কিন্তু
খবরের শিরোনামে এসেছে এই মেহবুব। আজকে তিনি প্রতিবাদ আন্দোলন ছেড়ে তিনি কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এবং পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারপরেও কোথাও থেকে তিনি ভীষণ রকমভাবে আশঙ্কিত। তিনি আজকের এই পরীক্ষা বিষয়ে, পরীক্ষা দিতে যাওয়া বিষয়ে এবং কালো কুর্তা পরে প্রতিবাদ বিষয়ে আরো কি বললেন জেনে নেব আমাদের প্রতিনিধি রেবতীর থেকে। রেবতী, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। প্রথমে তোমার থেকে জানতে চাইবো আজকে উনি ঠিক কিভাবে প্রতিবাদ প্রদর্শন করলেন এবং এই কালো কুর্তা বিষয়ে তিনি ঠিক কি বললেন। দেখো দীপশিকা, তোমাকে বলে রাখি 2016 সালে এই এসএসসি পরীক্ষা হয়েছিল। আজ 9 বছর পরে এই এসএসসি পরীক্ষা আবার নতুন করে শুরু হলো। এই এসএসসি পরীক্ষায় আজকে প্রায় পরীক্ষা দিয়েছে 23,000, আজকে পরীক্ষা দিয়েছে 35,735 জন পরীক্ষা দিয়েছে, মানে শূন্যপদ ছিল, এবং পরীক্ষা প্রায় দিয়েছে 3 লক্ষের উপরে। কিন্তু একটা কথা বলে রাখি, এই মেহবুব একদিন খবরের শিরোনামে ছিল, কারণ অযোগ্য বলে একে চাকরি থেকে যে বাতিল করা হয়েছিল, অযোগ্যের লিস্টে নাম ছিল, সে আজকের পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য আজকের এসএসসি তে আজকের বসেছে, এবং আজকে সে কালো কুর্তা পরে এসছে, কারণ আজকের প্রতিবাদের ভাষাটা সবাইকে বোঝানোর জন্য আজকে সে কালো কুর্তা পরে পরীক্ষার হলে এসেছে। একদিকে সে পরীক্ষা কেন্দ্রে এসেওছেন, আবার অপরদিকে কিন্তু তার যে প্রতিবাদী মনস্সত্ত্বা তাকে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছেন কালো কুর্তার মাধ্যমে। এই প্রসঙ্গে বাকি যারা পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ নতুন যারা পরীক্ষার্থী, যারা নতুন ভাবে পরীক্ষায় বসলেন, তাদের ঠিক প্রতিক্রিয়াটা কিরকম ছিল? তারা এই প্রসঙ্গে কি বললেন এবং ওনার এই কালো কুর্তার প্রতিবাদকে তারা ঠিক কিভাবে দেখলেন? দেখো দীপশিকা, তোমাকে বলে রাখি, এই কালো কুর্তাতে সবাই তার সমর্থন করেছে। তবে এটুকু বলবো, পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি, তারা এটুকু জানিয়েছেন যে হ্যাঁ, পরীক্ষা তারা অবশ্যই দিয়েছেন, কিন্তু সবকিছু তা এতের ওপরে, কারণ তাদের যে ওএমআর শিটে তাদের যে জেরক্স কপি দেওয়া হয়েছে, কার্বন কপি দেওয়া হয়েছে, কার্বন কপিটা কিন্তু স্পষ্ট নয়, কিংবা কার্বন কপিটাতে যে ভাষা উল্লেখ আছে, সিগনেচার গুলো স্পষ্ট নয়। তারা জানিয়েছে সত্যি কি এর মধ্যে আবার কোনো দুর্নীতি থাকবে, নাকি এটা সত্যি তারা যারা যোগ্য তারা পাবে, না অযোগ্যের মতন আবার লিস্ট থেকে বার করানো হবে। একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যারা পরীক্ষা দিতে এসছে। তারা একটাই কথা বলছে যে সত্যি আমরা যদি যোগ্য হই আমরা পাবো, কিন্তু যোগ্য আর অযোগ্যর লিস্ট নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষার্থীদের মনে আতঙ্ক কোথাও একটা বাসা বেঁধে আছে, যে সত্যি কি তাদের এই পরীক্ষার ফল সত্যি কি ন্যায্যভাবে প্রকাশিত হবে, নাকি এই অরাজকতার মতো অন্ধকারে গুলিয়ে যাবে এবং তা স্পষ্টতা পাবে না। একদমই। দেখো রেবতী, আমরা দেখতে পেলাম দক্ষিণ 24 পরগনার এই চিত্র আমাদের কাছে ধরা পড়লো। রেবতী, এই যে মেহবুব বলে যে ব্যক্তি আছেন, যিনি এই যে যাকে ছাত্র বলাই যায়, সে এসএসসি পরীক্ষা দিতে এসছে, এবং যেটা আমরা বিশেষভাবে দেখতে পারলাম উনি কালো পাঞ্জাবি পরে পরীক্ষা দিতে এসছেন। তা অবশ্যই তার নিজের কাছে সেরকম একটা নিজের একটা কিছু কারণ আছে অবশ্যই, কিন্তু পাশাপাশি আমরা তুমি যে ফুটেজ আমাদেরকে পাঠিয়েছো, আমরা সেই ফুটেজ দেখতে পাচ্ছি, পাশাপাশি যে ছাত্ররা আছে তাকে এসে ঘিরে ধরেছে এবং জিজ্ঞেস করছে এর কারণ কি, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া পড়ছে, এবং যারা ইনচার্জ আছে বা যারা শিক্ষক শিক্ষিকারা আছেন সেক্ষেত্রে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ তুমি? দেখো, মেহবুব প্রথম থেকে কালো কুর্তাটা যে পরে আসবে সেটা সিদ্ধান্ত করে, এবং তার সাথে সহমত অনেকেই দেয়, কারণ যে প্রতিবাদের ভাষাটা, আজকের দিনে সে পরীক্ষার্থী হলেও কিন্তু অন্যদিকে সে একজন প্রতিবাদী মুখী। কারণ একটা সময় যখন দুর্নীতিতে তার চাকরি চলে গিয়েছিল, সেই সময় যে প্রতিবাদটা সে করেছিল, এবং সে যখন একবারে শিরোনামে এসেছিল, চাকরি হারাদের মধ্যে শিরোনামে সে এসেছিল, আজকে সে একদিকে যখন চাকরি হারা শিরোনামে আছে, অন্যদিকে আজকে সে পরীক্ষার্থী হিসাবে, কিন্তু আজকে যে কালো কুর্তা পরে এসছে সবাইকে সে বলছে, এবং একটা তার প্রতিবাদী যে ভাষাটা, সে একটা সময় যে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, আজকের এই কালো কুর্তার মাধ্যমেই তার প্রকাশ করছে সবার মাধ্যমে। আজকের পরীক্ষার হলে এসে এবং পরীক্ষার বাইরে এসে কিছুজন তাকে প্রশ্ন করেছিল যে কেন কালো কুর্তা আজকের পরিধান সে করে এসছে, যে একটাই বলেছে যে কালোই হচ্ছে কে এই প্রতিবাদের ভাষা, যে প্রতিবাদটা আমি সারা বিশ্বের সামনে করেছিলাম এবং মিডিয়ার সামনে করেছে, এবং শিরোনামে একটা সময় ছিল। আজকের দিনে সেই একই জায়গায় এসে নতুন ভাবে জীবনের অধ্যায় পা দিতে গেলেও তার সেই প্রতিবাদটা সে এখনো বলেনি, এখনো সেই প্রতিবাদটা করার জন্যই সে কালো কুর্তা পরে এসেছে, এবং তাকে অনেকেই সমর্থন করেছে যে সত্যি কি
তার যোগ্য যে অযোগ্যর জন্য যাকে যে বাদ দেওয়া হয়েছে, আজকে যারা পরীক্ষা দিচ্ছে সত্যি কি তারা আজকের পরবর্তীকালে যে রেজাল্ট প্রকাশিত হবে সত্যিকার যোগ্য না অযোগ্য তা নিয়ে মতামত বিভিন্ন একদমই। পরীক্ষার্থীর মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু আচ্ছা, রেবতী, কিন্তু এই যে এই জিনিসটা করলো, এটার মানে তোমার কি মনে হয়, আমি যে তোমাকে প্রশ্ন করি, বিশেষ কিছু পরিবর্তন কি আমরা দেখতে পারবো এর কারণে, বা বিশেষ কিছু এটা কি কার্যত বলে তোমার মনে হয়? দেখো বলে রাখি যে কালো কুর্তা পরে কিন্তু প্রতিবাদের ভাষা শুধু সমাজে জানানো যায় না। প্রতিবাদের ভাষা একদমই কিন্তু তাই। মন থেকে প্রতিবাদ, একবারে প্রতিবাদের ভাষা যেটা প্রতিবাদ থেকে প্রকৃত। আমার কাছে যদি আমি আমার ভাষায় বলবো, যদি সত্যি আমার কাছে যদি সবকিছু স্পষ্টতা থাকে তাহলে আমি প্রতিবাদের ভাষাটা স্পষ্ট ভাবেই সবার কাছে প্রকাশ করতে পারবো। একদমই তাই। শুধু কালো কুর্তা পরে সবারকে কিন্তু প্রতিবাদের ভাষা প্রকাশ করা যায় না। তবে স্বচ্ছতা যদি থাকে তার মধ্যে, তা কিন্তু অবশ্যই সে প্রতিবাদের ভাষা সবার মধ্যে প্রকাশ করতে পারে। আচ্ছা, যারা যোগ্য শিক্ষক হিসেবে আজকে পরীক্ষা দিয়েছিলেন তাদের তাদের সবার মধ্যে কিন্তু একদম অন্যতম মুখ হচ্ছেন এই মেহবুব। সেখান থেকে যেহেতু তিনি আন্দোলনের একদম প্রথম সারির একজন শিক্ষক, সেখান থেকে বাকি শিক্ষার্থীরা যারা আজকে নতুনভাবে পরীক্ষা দিতে এসেছিল তারা কার্যতই তাকে ভীষণ ভালো রকম ভাবে চেনে। তো সেখান থেকে বাকি যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে কি কোনো রকম ভাবে তাকে দেখে আতঙ্কের সৃষ্টি হয়েছিল? মানে সে একজন প্যানেল বাতিল হওয়া আন্দোলনকারী শিক্ষক, তাকে দেখে কোথাও থেকে কি তারা আতঙ্কিত হয়েছিল যে আমাদেরও যদি এইরকম কোনো মুহূর্তের সাথে মোকাবিলা করতে হয়, এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়, এরকম কোনো আতঙ্কের সৃষ্টি, বা কোনো ছাত্রছাত্রী মানে যারা পরীক্ষার্থী ছিল নতুনভাবে বসেছিল তারা কি এইরকম প্রসঙ্গে এরকম কোনো প্রশ্ন তাকে করেছিল, বা এরকম কোনো বার্তালাপ তাদের মধ্যে হয়েছিল? দেখো দীপশিখা বলে রাখি, এই যে মেহবুবকে দেখে অনেকেই বিচলিত, কারণ তারা একটাই প্রশ্ন তুলছে যে আমরা যে আজকের এই এসএসসি তে বসেছি, পরবর্তীকালে রেজাল্ট যখন আমাদের বেরোবে তখন প্রকৃত কি মেহবুবের মতন পরিস্থিতি আমাদের হবে, নাকি সত্যি আমরা যোগ্যের মতন করে আমরা ন্যায্য ভাবে আমরা এই চাকরিটা পাবো। তার আজকে যে নবম এবং দশম শ্রেণীর যে দশমের জন্য যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা হলো, তার থেকেই আজকের যে আন্দোলনের ভাষাটা উঠে এসছে যে মেহবুবের কাছ থেকে, যে একটা সময় সে বাতিলের খাতায় ছিল, আজকে দিনে নতুন করে জীবনের আশার আলো আবার নতুন করে জ্বালিয়ে আজকের পরীক্ষা দিতে বসেছে। কিন্তু যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে দেখে আজকের কিছু জন শিউরে উঠছে যে সত্যি মেহবুবের মতন তাদের পরিস্থিতি একটা সময় হবে না তো? রেজাল্ট আউটের পরে মেহবুবের মতন যদি আমরা চাকরি পেয়েও যাই, তাহলে কোনো একটা সময় কি আমরা যদি সত্যি স্পষ্টতা না থাকে, স্বচ্ছতা না থাকে, তাহলে মেহবুবের মতন পরিস্থিতি আমাদের একদিন হবে না তো? এই নিয়ে কিন্তু সাধারণ অনেকের পরীক্ষার্থীর মধ্যে একটা প্রশ্ন উঠে উঠেছে। আচ্ছা, মেহবুব কোথাও থেকে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু বলেছেন যে হ্যাঁ পরীক্ষায় তো বসছি, কিন্তু কোথাও থেকে আমিও আতঙ্ক, কারণ ইন্টারভিউ সেকশনে গিয়ে হয়তো আমি যেহেতু আন্দোলনের প্রথম সারির মুখ, সেখান থেকে হয়তো আমাকে কোথাও থেকে বাদ দেওয়া হতে পারে। তো তিনি এই বিষয়ে আর কি কি বললেন রেবতী? সে একটাই বিষয় বলেছে, যেহেতু সে আন্দোলন করেছে, এতদিন প্রতিবাদ করেছে এবং সে আন্দোলনের প্রথম সারিতে, তার মুখ গোটা দুনিয়ার সামনে, বিশ্বের সামনে শিরোনামে ছিল। সে একটাই ভয় পাচ্ছে, যদি আমি ইন্টারভিউতে যাই, যদি আমাকে সবাই তো পরিচিত, সবার আমার মুখটা সবার চেনা, যদি আমাকে সিলেক্ট না করে, যদি এটাই তার মনে একটা ভয়ের বাসা বাঁধছে। তাহলে একটা কথা বলে রাখবো দীপশিখা এবং সঞ্জীবিতা, তোমাকে বলে রাখবো, যদি তার মধ্যে এই ভয়টা আজকের বাসা বাঁধে, তাহলে তার মধ্যে কি কোনো গাফিলতি ছিল? তার মধ্যে কোনো কি সত্যি কি কোনো ঘাবলা ছিল? তাহলে আজকে সে এই ভয়টা কেন পাচ্ছে? প্রতিবাদ তো সে স্বচ্ছতার সঙ্গে করেছিল, সে সম্মানের সঙ্গে করেছিল, কোনো দুর্নীতির হয়ে যেমন প্রতিবাদ করেছে, কিন্তু তার দিক দিয়ে, কাগজপত্রের দিক দিয়ে, তার ওই মার্কশিটের দিক দিয়ে, তার রেজাল্টের দিক দিয়ে সবকিছু স্বচ্ছতা ছিল। তাহলে আজকে দিনে ইন্টারভিউ দিতে গেলে কেন বা মেহবুব ভয় পাবে? কিন্তু একটা কারণে ভয় পাচ্ছে, যে সে শিরোনামে এসেছিল, প্রতিবাদের ভাষায় সব থেকে শিরোনামে ছিল এবং সবার প্রথম সারিতে সে ছিল। আজকে দিনে এই জন্য সে ভয় পাচ্ছে, সত্যি এই পরীক্ষাটা দেওয়ার পরে পরবর্তীকালে ইন্টারভিউতে সে উত্তীর্ণ হবে তো, নাকি তাকে বাতিল দেওয়া হবে? একদম। এই ভয়টা তার মধ্যে বাসা বেঁধেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে রেবতী। এরপর আমরা যে খবরের দিকে যাব, অবশ্যই আমরা যেটা জানলাম যে মেহবুব হয়তো পরীক্ষা কেন্দ্রে এসেছিল, আন্দোলনের একদম প্রথম সারির মুখ এই মেহবুব, হয়তো আন্দোলনে হয়তো পরীক্ষা দিতে এসেছিল, সে আবার নতুন করে শক্তি জুগিয়ে আবার নতুন করে সে লড়াইতে নেমেছে, কিন্তু কতটা সফল হবে তা নিয়ে কিন্তু নিজেই
আশঙ্কা প্রকাশ করেছেন। এরপর আমরা খবর রাখবো শিলিগুড়ির দিকে। এখানে শিলিগুড়িতে 16টি কেন্দ্রে কিন্তু সকাল থেকেই হাজার হাজার পরীক্ষার্থী এখানে ভিড় করে। তারপর কেন্দ্রের বাইরে যেটা আমরা দেখেছি যে কেন্দ্রের বাইরেও কিন্তু কড়া নিরাপত্তা ছিল, মোতায়েন ছিল পুলিশ বাহিনী, ইভেন মেটাল ডিটেক্টর পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। এখান পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা সকাল থেকে পরিদর্শনও চালিয়েছেন এই কেন্দ্রে। তবে পরীক্ষা শেষে ভিন্ন ভিন্ন সুর শোনা গেছে কিন্তু পরীক্ষার্থীদের গলায়। কেউ অভিযোগ করেছেন পর্যাপ্ত নিরাপত্তা কাঠামো ও সুযোগ সুবিধার অভাব ছিল এই পরীক্ষা কেন্দ্রে। আবার অনেকেই বলেছেন প্রশ্নপত্র মানসম্মত হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বহু বছর ধরে নিজেদের রাজ্যে এই পরীক্ষা হচ্ছে না, তাই বাংলাতেই ভরসা রাখতে হচ্ছে তাদের। যদিও দুর্নীতি প্রসঙ্গে উত্থাপন করেছেন কেউ কেউ, তবু চাকরির সম্ভাবনায় ভিন রাজ্যে পরীক্ষার্থীরা বাংলার উপরেই আস্থা রেখেছেন, সেটা বোধহয় আমরা এই শিলিগুড়ির চিত্র থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারছি। অর্থাৎ সঞ্জীব, তোমাকে আমি যদি বলি, আবারও আমরা যেমন আরামবাগে দেখেছিলাম উত্তরপ্রদেশ থেকে, সুদূর উত্তরপ্রদেশ থেকে সে গোঘাটের কামারপুকুরে পরীক্ষা দিতে এসেছিল, এবং এখানেও কিন্তু সেম রাজস্থান থেকে বহু পরীক্ষার্থীরা এবং উত্তরপ্রদেশ থেকেও বহু পরীক্ষার্থীরা শিলিগুড়িতে এসেছিল তাদের আজকের পরীক্ষা দিতে। কারণ তারা নিজেরাই বলছে যে আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছে না, তাই বাংলাতেই ভরসা রাখতে হচ্ছে। দুর্নীতি প্রসঙ্গে হয়তো কোথাও থেকে তারা সন্দিহান প্রকাশ করেছে, তারা হয়তো অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতোই হয়তো তারা কোথাও থেকে আশঙ্কা প্রকাশ করেছে যে এই প্যানেলও যদি বাতিল হয়ে যায়, যদিও সঠিক নির্বাচন হয় তারপরেও যদি বাতিল হয়ে যায়। কারণ এই এসএসসির প্যানেল বারবার বাতিল হওয়ার কারণে আমাদের বোধহয় সবারই মনে একটা প্রশ্ন উত্থাপন হয়েই যায়, এই বুঝি যাই। তো সেখান থেকে এখানেও আমরা সেমই চিত্র দেখতে পেয়েছি। উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে যে পরীক্ষার্থীরা এসেছিল তারা হয়তো আমাদের বাংলার উপর আস্থা রেখেছে, কিন্তু কতটা আস্থা রাখতে পারবে বাংলা সেটা বোধহয় আমি বা তুমি কেউই জানি না। একদমই তাই। দেখো আমরা পরপর একদম দেখতে পাচ্ছি চিত্রগুলো, মানে আমরা শুরু করেছিলাম দক্ষিণ 24 পরগনা, তারপরে কালনা আসলো, তারপরে আরো বিভিন্ন ছিল। আমরা এখন এসেছি শিলিগুড়িতে। মানে যেরকম প্রত্যেকটা জায়গায় কেউ তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, কেউ ঠিকঠাক করে হয়তো চোখে দেখতে পারে না, সে হয়তো ঠিকঠাক করে নিজে সুস্থ নয়, সে পরীক্ষা দিতে আসছে। আমরা শিলিগুড়িতে সেরকম একটা চিত্র দেখলাম, ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, এবং তারা পরীক্ষা দিতে আসছে, কিন্তু তাদের মনে সেই একটা চিন্তা ভাবনা রয়ে গেছে, যেমনটা তুমি বললে দীপশিখা, যে প্যানেল বাতিল হয়ে যাওয়া নিয়ে, এবং পরীক্ষাটা কি করে হবে, এবং এর পরে রেজাল্ট কি করে হবে, অনেকগুলো প্রশ্ন কিন্তু দীপশিখা রয়ে যাচ্ছে। সুতরাং স্বাভাবিক, খুবই স্বাভাবিক দীপশিখা এই প্রশ্নগুলো থাকার। 9 বছর পর এই এক্সামটা হয়েছে দীপশিখা, স্বাভাবিক সেটা খুবই। 9 বছর পর আজকে এসএসসি পরীক্ষা হলো। তবে সবশেষে এটাই বলতে হয় যে সুষ্ঠুভাবেই কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। কিছু ছোট ছোট পজিটিভ এবং নেগেটিভ ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।